দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইলিংক সিকিউরিটিজ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ৮১৮-৯৯২৫ ও ৯১১৩৯৩৮ নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতেই বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাচ্ছিলাম, আজকের বাজার পরিস্থিতি নিয়ে যদি শুরু করতেন। এবং পেছনে আমরা বেশ কিছুদিন ধরে আমরা প্রথমে বাজার পরিস্থিতি ভালোই দেখছিলাম, কিন্তু মাঝখানে কিছুদিন কিন্তু এটা আবার কিছুটা হলেও পড়ে গিয়েছে। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি আপনার মতামত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা 2019 সাল নতুন বছরের শুরুটা আমরা যেভাবে আশা করেছিলাম যে ক্যাপিটাল মার্কেটে একটা ভাইব্রেন্সি থাকবে, বিনিয়োগকারীদের মধ্যে একটা সেরকম একটা আস্থাও ছিল, বাট আলটিমেট কিন্তু সেই বিষয়টা আমরা দেখিনি। যদিও ইলেকশনের আগে দিয়ে কিন্তু মার্কেটে একটা পজিটিভ একটা ভালো একটা মুড ছিল, হ্যাঁ, বাট ইলেকশন হয়ে যাওয়ার পরে সেই ভাইবটা চলে গেছে। তো এটা আসলে আমরা যে ব্রোকার আমরাও সেটা কামনা করি না। আমরা চাই যে মার্কেটে গতি থাকুক, স্পেশালি টার্নওভারে, বাট সেটাও কিন্তু খুব বেশি যে ভালো একটা পজিশন আছে তা না। 800-700-800 কোটি টাকার মধ্যে এটা কিন্তু নড়াচড়া করছে। বাট আমরা চাই যে একটা যদি গতিশীল পুঁজিবাজার আমরা যদি পেতে চাই, তাহলে কিন্তু এখানে টার্নওভার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সূচক ওঠানামা থাকবে, কিন্তু টার্নওভারের একটা কনসিস্টেন্সি থাকা উচিত। এবং আমাদের মার্কেটে বর্তমানে যে পরিমাণ লিস্টেড কোম্পানি আছে এবং আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 4,50,000 কোটি টাকার মতো, তার কিন্তু দেখেন খুবই কম পরিমাণ পার্সেন্টেজে কিন্তু ট্রেড হচ্ছে, এবং সেটা আই থিঙ্ক 0.25%-এর কাছাকাছি, হ্যাঁ, বা তারও কম। অথচ এটা যদি আপনার যদি 1%ও যদি হতো, তাও কিন্তু অনেক ট্রেড হতো এখানে, বাট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আশেপাশের দেশগুলোতে কিন্তু সেই পরিমাণটা অনেক বেশি। তো এই জন্য আমাদের যেটা বর্তমানে যেটা আমি মনে করছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে কিন্তু একটু ডাইভার্সিফিকেশনের কিছু অভাব আছে। আমাদের মার্কেটটা মূলত কিন্তু ইকুইটি বেসড হয়ে গেছে এখানে, আর স্পেশালি আমাদের এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা খুবই কম। মূলত রিটেল ইনভেস্টর বা আমরা যাদেরকে স্মল ইনভেস্টর বলি, তাদের কিন্তু এখানে পার্টিসিপেশন বেশি, এবং যার ফলে আপনি দেখবেন যে এই এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে, যে মৌলভিত্তির যে শেয়ারগুলো আছে বা যে সমস্ত কোম্পানিগুলো বড় বড় পেড আপ কোম্পানি যে শেয়ারগুলো আছে, তাদের কিন্তু সেরকম কোনো মুভমেন্ট নাই, এবং সেখানে তাদের কিন্তু আপনার খুব বেশি যে টার্নওভার হচ্ছে সেটা না। হ্যাঁ, মূলত ছোট ছোট কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে খুব সহজেই প্লে করা যায় বা মুভমেন্ট করা যায়, সেগুলো নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা আছে। তার মানে কি এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা সেইভাবে নেই, এবং যার ফলে আমরা এই চেহারাটা দেখতে পাচ্ছি মার্কেটে। এবং আপনি যে কথাটা একটু আগে বলছিলেন যে আমাদের মার্কেটটা কিছুটা ইকুইটি বেসড মার্কেট হয়ে গিয়েছে, এবং বেশ কিছুদিন ধরে এই সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু আমাদের ইকুইটি বেসড। আপনি জানেন যে কোনো একটা স্টক এক্সচেঞ্জে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, তার মধ্যে ইকুইটিস থাকে, এবং আমাদের এখানে 250-র উপর প্রায় 300-র কাছাকাছি আপনার ইকুইটি বা সিকিউরিটিজ কোম্পানি লিস্টেড আছে। বন্ড আছে মাত্র 3টা। আমি এই জায়গাটাতে একটু থামাতে চাচ্ছি, একটি ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, আমার নাম আব্দুর রশিদ। আমার প্রশ্নটা হলো যে আমাদেরকে এই যে প্রতিদিন অ্যাডভান্স কম আর ডিক্লাইন বেশি, এবং সেটার ডিফারেন্সটা এতই বেশি, প্রতিদিনই দৃশ্য আর কতদিন দেখতে হবে? এই যে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ দেশে থাকলে মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে, তো আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা সেটার ধারে কাছেও আছে, আমাদের তো কোনো স্বপ্নই নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিনিয়োগকারী ভাইয়ের কথা বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে ফ্রাস্ট্রেশন থেকে বলছেন। আসলে একটা বিষয় আমি বলি আপনাকে, অন্যান্য দেশে যারা উন্নত দেশ হয়েছে বা হচ্ছে, তাদের দেশে কিন্তু ক্যাপিটাল মার্কেট কিন্তু উন্নতির জন্য একটা আপনার প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগে। অথচ আমাদের দেশে কিন্তু এই ক্যাপিটাল মার্কেট কিন্তু আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। হ্যাঁ, বিনিয়োগের উৎস, আপনি যে এই যে মানে আপনি ফান্ড রেজ করবেন, তাই না, তো সেই জায়গাটাতে ক্যাপিটাল মার্কেটকে কাজে লাগাতে হবে। এবং আমাদের দেশে যেটা হয় তার উল্টোটা, সব কিছুই আমি মনে করি যে ব্যাংক নির্ভর, প্রায় 90% বা তার বেশি কিন্তু ব্যাংক নির্ভর। যখনই কোনো ফান্ডিং লাগবে, সেটা প্রাইভেট সেক্টর বলেন বা পাবলিক বা গভর্নমেন্ট সেক্টর থেকে বলেন, সবাই কিন্তু ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট। তো এই জায়গা থেকে যদি বের হয়ে না আসেন, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের অবস্থা কিন্তু দিনকে দিন খারাপ
হবে বা হচ্ছে। আপনি দেখেন যে খেলাপি ঋণের পরিমাণ দিনকে দিন বাড়ছে। এর কারণটা কি? সব ফান্ডিং একই জায়গা থেকে আসছে। হ্যাঁ, যার ফলে ব্যাংকিং সেক্টর থেকে যখন আপনি ফান্ডিং করতে যাবেন সেখানে কিন্তু এখানে অনেক কষ্টের ব্যাপার চলে আসে। আপনাকে ইন্টারেস্ট পে করতে হয়। সাপোজ আপনি যখন একটা বড় অ্যামাউন্টের লোন নেবেন 12-13% নিচে তো আপনি পাচ্ছেন না। তারপর অন্যান্য কস্ট মিলিয়ে দেখা যায় যে আপনি হয়তো যে লাভ প্রফিট করতে যাবেন সেটা তার ইন্টারেস্টই চলে যায়, যার ফলে অনেক শিল্প কিন্তু সেখান থেকে দাঁড়াতে পারছে না। আর সেই ফান্ডিংটা যদি আপনি ক্যাপিটাল মার্কেট থেকে যদি করতেন, হ্যাঁ, এবং এখানে কিন্তু আপনার শুরুতেই এমন কোনো কথা নাই যে আপনাকে ডিভিডেন্ড দিতেই হবে। বিশ্বে এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, যেমন আমি অ্যাপেলের কথা বলি বা এরকম অনেক গুগল আছে, তারা কিন্তু বছর পর বছর তারা কোনো ডিভিডেন্টই দেয় না। অথচ দেখেন তাদের $1 একটা শেয়ারের দাম এমনও আছে যে $1,000, $2,000, $3,000 পর্যন্ত হয়ে আছে। হ্যাঁ, বাট সেটা হলো তার কি, সেই কোম্পানি তারা সেভাবে গুডউইল তৈরি করেছে এবং তাদের সেই অর্থনৈতিক ভিত্তিটা তারা সেভাবে তৈরি করতে পেরেছে এবং ডিভিডেন্ড না দিলেও কিন্তু বিনিয়োগকারীরা সেই কোম্পানির প্রতি আকৃষ্ট হচ্ছে। আর আমাদের দেশে আপনি দেখেন যে সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মূল কারণটা হলো আমরা ক্যাপিটাল মার্কেটকে ফান্ডিংয়ের উৎস হিসেবে আমরা কিন্তু বিবেচনা করছি না এবং এখানে সরকারকে কিন্তু আমার নজর দিতে হবে, প্লাস এখানে যারা আছেন রেগুলেটরি বডি তাদেরকে, গভর্নমেন্টকে বুঝাতে হবে যে ক্যাপিটাল মার্কেট ফান্ডিং এর একটা জায়গা এবং সেখান থেকে বড় বড় ফান্ড আমরা ক্যাপিটাল মার্কেট থেকে তুলতে পারবো। খুবই দুঃখিত, আমাদের এই জায়গাটায় আরো একবার পজ দিতে হচ্ছে। আমাদের একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজুর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। জি জি বলুন। আপনারা বলতেছেন যে মার্কেটে বাংলাদেশে একটা রিউমার আছে, মানে একটা ফোকাস যে শেয়ার মার্কেটে গেলিল আর এত রকমের জালিয়াতি, যেরকম এই যে ফ্যামিলি ট্যাক্স, তারা 100 টাকা করে এই প্রাইস পৌঁছাইয়া রাইট শেয়ার ইস্যু করে এখন ডাইরেক্টরদেরই সব শেয়ার সেল দিয়েছে। এটা দেখেন ফোকাস বিএসসি কোনো স্টেপ নিচ্ছে এটার বিরুদ্ধে, এবং বিএসসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো স্টেপ নিচ্ছে। এত জালিয়াতি যদি একটা মার্কেটের মধ্যে হয় যে 2% শেয়ার হোল্ডিং করার কথা ডাইরেক্টরদের, তারা করছে। এই ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোন স্টেপ নিচ্ছে? কোনো একটা ব্যাপারে স্টেপ নেয় না। তবে এই মার্কেটের উপরে আস্থা কিভাবে রাখবে মানুষ? আপনাকে অনেক ধন্যবাদ। আজকে দর্শকদের সবাই হতাশা থেকে পেরেছি। আসলে এই ক্যাপিটাল মার্কেটটা কিন্তু একটু স্পেশালাইজড এরিয়া। এখানে যে আপনার যারা ইনভেস্টমেন্টে আসবে তাদের কিন্তু এই মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ব্রেকের পরে, বিরতির পরে আলোচনা করব। তার আগে একটু ছোট্ট একটা বিরতি নিয়ে এসেছি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইলিং সিকিউরিটিজ এর চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। দর্শক, আমরা তার সাথে আলোচনায় ফিরবো, তার আগে একটি ফোন নিয়ে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো, জি, নাম বলে প্রশ্ন করুন। আপনারা নতুন অর্থমন্ত্রী সম্পর্কে অনেক আশাবাদ ব্যক্ত করছিলেন। জি জি, এখন শুনতেছি যে ক্যাপিটাল মার্কেটের নেতৃত্বে ওনার অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না। তাহলে বিষয়টা কি থাকবে? আপনাকে অনেক ধন্যবাদ। উনি যেটা জানতে চাচ্ছেন। ধন্যবাদ বিনিয়োগকারী ভাইকে। আমার মনে হয় না যে বিষয়টা এরকম। আমি যতটুকু জানি আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি কিন্তু ক্যাপিটাল মার্কেটের সাথেই ছিলেন, উনি মার্কেটের উনি লোক এবং এই ক্যাপিটাল মার্কেটকে উনি পছন্দই করেন। তো যেটা আপনি বলেছেন সেটা ঠিক না, এবং যথাসময়ে আমার ধারণা যে আমাদের প্রতিনিধিরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারবেন, এটাতে চিন্তার কিছু নাই। আর আসলে বিনিয়োগকারী এর আগে যে বিনিয়োগকারী কিছু কথা বলেছিলেন তার হতাশা থেকেই আমি একটা বিষয় বলি আপনাকে, যে শেয়ার মার্কেটটা বা ক্যাপিটাল মার্কেট আমরা যেটা বলি এটা কিন্তু মানে ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বস্ব না। অন্যান্য দেশগুলোতে কিন্তু বেসিক্যালি স্মল ইনভেস্টর বা রিটেল ইনভেস্টর থাকে, আমরা রিটেল ইনভেস্টর বলি, বাট আমাদের দেশে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী কথাটা পপুলার হয়েছে। তো এই মার্কেটটা হলো পুঁজি বাজার। তো যাদের পুঁজি আছে এবং আইডল মানি আছে, আপনার 10 টাকা আছে, সেই 10 টাকা হয়তো আপনি মাসে এখান থেকে 1 টাকা বা 2 টাকা আপনি খরচ করলে হয়ে যায়, আর বাকি 8 টাকা আপনার সেভিংসে আপনি রাখার যদি ক্যাপাসিটি থাকে তাহলে সেখান থেকে কিছু টাকা আপনি এই পুঁজি বাজারে আনবেন। হ্যাঁ, তো আপনার যদি পুঁজি না থাকে বা আপনার যদি ওরকম সেভিংস না থাকে তাহলে এই মার্কেটে না আসাই ভালো, এবং যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে জেনে বুঝেই আসতে হবে। তো এই মার্কেটটা আসলে খুব বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য না, এখানে মূলত যারা মার্কেট বোঝে, স্পেশাল
স্পেশালি যারা বড় ফান্ড যাদের আছে বা আইডল ফান্ড যাদের আছে এবং যারা ইনস্টিটিউট যারা, তাদের জন্য কিন্তু মূলত এই মার্কেট। হ্যাঁ, তো আর একটা বিষয় যেটা আমি বলেছি, আমাদের মার্কেটে এই যে ঘটনাগুলো ঘটছে, ছোট ছোট কোম্পানিগুলো নিয়ে যে ঘটনা ঘটছে, এগুলো মূলত আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ডাইভার্সিফিকেশনটা, পার্টিসিপেশনটা তাদের কম, এবং দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো হয়তো এখানে তাদের পার্টিসিপেশন ভালো থাকার কথা ছিল, বাট কোনো না কোনো কারণে তাদের হাত পা বাঁধা, যার ফলে তারা এখানে খুব বেশি পার্টিসিপেট করতে পারছে না। আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হলো যে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো সেরকম লুক্রেটিভ কোনো পারফরমেন্স লাস্ট বিগত বছরগুলোতে দেখাতে পারেনি, এবং যার কারণে ইনভেস্টররা মিউচুয়াল ফান্ডের প্রতিও আকৃষ্ট হয়নি, যার ফলে ফান্ড ম্যানেজাররা নতুন যে ফান্ড ক্রিয়েট করবে এবং এটা যে ইনভেস্টরদের মাঝে যে তারা একটা আলোড়ন তৈরি করবে, সেটাও হয়নি। এবং আমাদের দেখেন এখানে এজ এ ইনিশিয়াল ইনভেস্টর মিউচুয়াল ফান্ডের পার্টিসিপেশনটা কিন্তু খুবই কম, মাত্র 2-3%, যেটা আশেপাশের দেশগুলোতে 15-20 বা 30% পর্যন্ত। এইখানটাতে আমাদের আমরা আরো একটি ফোন নিয়ে এসেছি, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মাইনুদ্দিন আহমেদ বলছি। জি বলুন। আচ্ছা, আমরা তো অনেক আশা শুনি, চীনের কোম্পানি আছে, বাজার ভালো হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, এই যে স্কোয়ার ফার্মা যে আফ্রিকাতে একটা কারখানা স্থাপন করছে ওষুধ উৎপাদনের জন্য, এইটার লাভ বা লোকসান কি আমরা যে এখানে বাংলাদেশ থেকে শেয়ার কিনছি তাদের পাবে? এটার আপনাকে অনেক ধন্যবাদ। উনি যে কথাটা বলছিলেন, ভাইকে ধন্যবাদ, উনি ভালো কথাই বলেছেন। স্কয়ার ফার্মা যে কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে আমরা কথা বলতে চাই না, বাট আমি এটা পেপারে আসলে দেখেছি এবং উনি চায়নার কথা বলেছেন। হ্যাঁ, তো আমরা কিন্তু স্টক এক্সচেঞ্জের যে কাজ, সেটা কিন্তু আমরা প্রপারলি করছি, এবং আমাদের বিগত সময়ের অর্থমন্ত্রী যে ধারণা দিয়েছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ করতে হবে, এবং সেটা করেছি, এবং আমাদের বিদেশি পার্টনার এখন হয়েছে, এবং দুইটা বিখ্যাত নাম করা চাইনিজ স্টক এক্সচেঞ্জ কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, এবং 25% শেয়ারের মালিক কিন্তু তারা, এবং সেই কাজটা কিন্তু আমরা করেছি। বাট তারপরে কিন্তু আমাদের এক্সচেঞ্জগুলোর যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেখানটায় কিন্তু ঘাটতি আছে, এবং আমাদের যে জিনিসগুলো করা উচিত ইমিডিয়েট বেসিসে, তার মধ্যে একটা ক্লিয়ারিং কর্পোরেশন, সেন্ট্রাল কাউন্টার পার্টি যেটা আমরা বলি, এবং এটা নিয়ে কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা বলে আসছি, বাট সেটা কিন্তু আলোর মুখ দেখছে না। এবং এই প্রোডাক্টটা যদি মার্কেটে আসে, আমাদের স্টক এক্সচেঞ্জ যদি চলে আসে বা এটা যদি স্থাপিত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এখানে মার্কেটকে কিছু নতুন প্রোডাক্টও আমরা দিতে পারবো, যেমন শর্ট সেলিং এর বিষয়, আরো অনেক কিছু প্রোডাক্ট কিন্তু এর সাথে জড়িত আছে। আর তার বাইরে আমরা বারবার বলছি যে আরো যারা একদম আপনার যে এসএমই বেস যে সমস্ত কোম্পানিগুলো আছে, এসএমই বোর্ড করার মাধ্যমে কিন্তু আমরা কিছু কোম্পানিকে, যারা ক্ষুদ্র কোম্পানি, তাদেরকে মার্কেটে আমাদের লিস্টেড করানোর ব্যবস্থা করতে পারি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বোর্ড করতে পারি আমরা। এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মার্কেটে এখন আনা খুবই জরুরি হয়ে পড়েছে। খুবই দুঃখিত, আমাদের এখানে আরেকটু পজ নিতে হচ্ছে, আমাদের আরো একজন দর্শক আছেন। হ্যালো, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ঢাকা থেকে মিজান বলছিলাম। জি জি বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে এক একজন টাই কোট করে যে বক্তব্য দেয় বিএসসি সভাপতি, বিভিন্ন কোম্পানি ডাইরেক্টর, বলে যে ভালো কোম্পানি মৌলবাদী শেয়ার কেনেন, কিন্তু কেনার পরে দেখা যায় এই শেয়ারগুলোর দাম তলাই যায়, আবার কিছু কিছু শেয়ার দেখা যায় যে পরিচালকরা বিক্রি করে দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। সেটাই বিনিয়োগকারী ভাইকে বলছি যে আপনি ভালো কোম্পানি তো আপনাকেই যাচাই বাছাই করতে হবে, ঠিক আছে? কে কি বললো তার দিকে কান না দিয়ে আপনাকে কিন্তু এই মার্কেট সম্পর্কে জ্ঞান নিজেই লাভ করতে হবে, পড়াশোনা করতে হবে যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানির ব্যাকগ্রাউন্ডে উদ্যোক্তারা কারা আছেন, এবং সেটার ম্যানেজমেন্ট কেমন আছেন, এবং লাস্ট 5 ইয়ার্সে তার ট্র্যাক রেকর্ড কি, এগুলো কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। এবং এটা যদি আপনি কোনো কারো কথায় প্ররোচিত হয়ে যদি আপনি সেই কোম্পানির শেয়ার কিনে থাকেন বা কিনেন যদি, তাহলে সেটার লসের দায় দায়িত্ব তো আপনারই হবে। আচ্ছা, আমরা এবার হচ্ছে আমরা আমাদের আজকের আলোচনায় আপনি কয়েকটা বিষয়ের উপরে জোর দিয়েছিলেন, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারপরে ইকুইটি বেসড শেয়ার, এবং হচ্ছে মার্কেটে এটার হচ্ছে কন্ট্রিবিউশন বাড়ানো উচিত। এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। হ্যাঁ, এটা আমরা বলেছি যে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাব আছে। স্পেশালি আরেকটা বিষয় আমি বলতে চাই যে ফরেন ইনভেস্টর, মানে বিদেশি বিনিয়োগ কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু খুবই অপ্রতুল, আমি বলবো। অন্যান্য আমাদের আশপাশে ইন্ডিয়ার কথা আপনি ধরেন, তাদের তুলনায় খুবই অপ্রতুল। এবং এই বিদেশি ইনভেস্টরদেরকে যদি আমরা ক্যাপিটাল মার্কেটে, আমাদের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে আকৃষ্ট করাতে পারতাম, এবং এটা আমাদের উচিত ছিল, যেহেতু আমাদের এখন স্ট্র্যাটেজিক পার্টনারও আছে, এবং আমাদের একটা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আমরা বলতে পারি এখন, সেই স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা গিয়েছি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেমন একটা স্বীকৃতি পেয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু এরকম একটা স্বীকৃতি পেয়েছে, বাট তারপরেও কিন্তু আমরা ফরেন ইনভেস্টরদের এই মার্কেটের প্রতি আকৃষ্ট করতে পারিনি। এর মূল কারণ
কারণ হলো এখানে কিছু জটিলতা আছে। একটা বিদেশি ইনভেস্টর, সেটা আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর যখন এই মার্কেটে যখন আসতে চাবে, তার সেই ফান্ডটা যখন ঢুকাতে চাবে, তখন এখানে বিভিন্ন রকম জটিলতা আছে। আবার সে এখান থেকে যখন ফান্ড তার নিয়ে যেতে চাবে, তখন আরও বেশি জটিলতা। বাংলাদেশ ব্যাংকের পারমিশন, তারপর বিনিয়োগ বোর্ডের পারমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু প্রবলেম থাকে। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন লেভেলে কিছু আপনার প্রতিবন্ধকতা আছে। তো এইটাকে যদি আমরা এমন করতে পারি যে ওয়ান স্টপ সলিউশন সার্ভিস আমরা যেটা বলি, ওইটা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এখানে ফরেন ইনভেস্টরদেরকে কিন্তু আমরা এখানে আনতে পারি, এবং তারা রিটেল ইনভেস্টরও হতে পারে, পাশাপাশি তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টরও হতে পারে, এবং তখন কিন্তু আমাদের মার্কেটে আরেকটু স্টেবিলিটি আসবে। হ্যাঁ, তো আর আমি একটু আগে বলেছিলাম মিউচুয়াল ফান্ডের কথা। এই মিউচুয়াল ফান্ডকেও কিন্তু আমাদের লুক্রেটিভ করতে হবে, এবং বেশি বেশি মিউচুয়াল ফান্ড কিন্তু আমাদের আনতে হবে, এবং তাহলে যেটা হবে মার্কেটের মধ্যে একটা আপনার স্টেবিলিটি আসবে। হ্যাঁ, এফিশিয়েন্ট মার্কেট আমরা যেটা বলি, তার কাছাকাছি তখন আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমাদের পক্ষে এই মার্কেটকে ভালো করা সম্ভব না। আরেকটা বিষয় আপনাকে আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের মার্কেটে লাস্ট 10 ইয়ার্সে আমরা কিন্তু কোনো সরকারি কোনো কোম্পানিকে আমাদের এক্সচেঞ্জে লিস্টেড করাতে পারিনি, এবং কোনো এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিকে কিন্তু আমরা আনতে পারিনি। হ্যাঁ, তো আপনার যেহেতু আমাদের ইকুইটি বেস মার্কেট, আপনার যদি ভালো কোম্পানি যদি এখানে না লিস্টেড হয়, তাহলে বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে সুফল পাবে না। এখন আপনি যদি এরকম নাম কাস্তে কোনো কোম্পানি যদি লিস্টেড করেন, তাহলে তো আলটিমেট দেখা যাবে যে একটা সময় পরে সেই কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়ে। আর আপনি ভালো কোম্পানি যদি নিয়ে আসতে পারেন, হয়তোবা এখন হয়তোবা একটা যে পর্যায়ে থাকবে, একটা সময় আস্তে 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 কিন্তু তার সেই ডিমান্ডটা তখন তৈরি হবে, এবং বিনিয়োগকারী তারা কিন্তু তখন লাভবান হবে। আমাদের আসলে আলোচনার আরো অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারিনি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি খুব ছোট করে কিছু আমরা অনেক কথাই তো বলি বিনিয়োগকারী ভাইদের, বাট আমাদের দেশের বিনিয়োগকারীরা কিছুটা হিউম্যাজিক্যাল। তারা কিন্তু আবেগের তাড়নায় তাড়িত হয় এবং গুজবে বেশি কান দেয়। মনে কে কি করছে সেটা দেখে তার একটা করার প্রবণতা আছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যারা রিটেল ইনভেস্টর বা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা কিন্তু ম্যাক্সিমামই তারা কিন্তু লসের সম্মুখীন হয়। তো এই জায়গাটা একটু স্পেশালাইজ জায়গা। তো যে কোনো বিনিয়োগকারী যখন এখানে ইনভেস্ট করতে আসবেন, তার একটু পড়াশোনা করে বুঝে জেনে শুনে এই মার্কেটে আসা উচিত। না হলে আমরা যে সমস্ত বিনিয়োগকারী হতাশা শুনলাম, এই হতাশাগুলো আমরা শুনতেই থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলাম। দর্শক, এবার নিচ্ছে আরও একটি বিরতি। বেলা 1:30টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।